পিআরএফ সম্পর্কে আপনি বলছিলেন যে এই পিআরএফ এর সেশন সাধারণত কয়টি হয়ে থাকে, এই ধরনের ট্রিটমেন্ট নেবার ক্ষেত্রে কস্টিংটা কতটুকু হতে পারে বা কতটুকু ব্যয়বহুল হতে পারে? পিআরএফ যেহেতু নর্মাল, পিআরপি এবং পিআরএফ নিয়ে সবাই একটু কনফিউজ থাকে। পিআরএফ এর রেজাল্টটা আর একটু ভিজিবল হয় এবং আমি সাধারণত 3টি সেশন বলে থাকি, অ্যাডভাইস করে থাকি 4 to 6 উইকস অ্যাপার্ট। এবং কস্টিং তো অবশ্যই এটা স্থান এবং এনভায়রনমেন্ট অনুযায়ী এটা নির্ভর করবে। আর পিআরএফ এর ব্যাপারটা যেটা বলি, যেহেতু গ্রোথ ফ্যাক্টরটা রিলিজ হয়, রেজাল্টটা অনেক ভিজিবল হয়। এবং পেশেন্টের এক্সপেকটেশন, যেটাকে আমরা বলি যে রিয়ালিস্টিক এক্সপেকটেশন, সেটা কিন্তু কিছুদিন পরে তারা পায়। এবং মেইনটেনেন্স হিসাবে আমরা 3টি সেশনের পরে বছরে 2টো, 6 মাস বা বছরে 1টি টপ আপ বা টাচ আপ সেশন নেওয়ার অ্যাডভাইস করে থাকি, জাস্ট মেইনটেনেন্সের জন্য। জেনারেটিভ মেডিসিনের সাথে লাইফস্টাইল মডিফিকেশনের কি কোনো সম্পর্ক রয়েছে? এখানে লাইফস্টাইল ছাড়া রিজেনারেটিভ মেডিসিনের রেজাল্ট কখনোই আমরা সাকসেসফুল হব না। সেক্ষেত্রে পর্যাপ্ত ঘুম, একটা নির্দিষ্ট সুশৃঙ্খল জীবন আর ফুড হ্যাবিট। তো ফুড হ্যাবিটে আমরা সবসময় বলি যে মানে স্টেম সেলটাকে বুস্ট আপ করতে হবে। তো সেটা কিভাবে? প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড খেতে হবে, যেখানে প্রচুর পরিমাণে পলিফেনল থাকে, যেমন গ্রিন টি, কালারফুল ভেজিটেবলস যেখানে ক্লোরোফিল থাকে, এখানে পুরো ফাইটোকেমিক্যালগুলো থাকে। ক্রুসিফারাস যে সবজিগুলো আছে যেমন কেবেজ, কলিফ্লাওয়ার, এখানে কিন্তু বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিগুলো থাকে যে স্টেম সেলকে বুস্ট করতে এবং কোলাজেন তৈরিতে হেল্প করে। আর প্রচুর পরিমাণে হাইড্রেটেড থাকতে হবে আর স্ট্রেসটাকে কন্ট্রোল রাখতে হবে, ইমোশনাল স্ট্রেস। আর এই স্ট্রেসটাকে কন্ট্রোল রাখার জন্য একটু এক্সারসাইজ, মানে মুভ ইউর বডি ওয়েল, ফিড ইউর বডি ওয়েল, রেস্ট ইউর বডি ওয়েল, এই কনসেপ্টটা মেনটেন করলেই আমরা রিজেনারেটিভ মেডিসিনের একটা চমৎকার রেজাল্ট পেতে পারি। অনেকের ক্ষেত্রে কিন্তু ঘুমের কিছু সমস্যা রয়েছে, এক্ষেত্রে ঘুম কতটা আসলে প্রভাবিত করতে পারে এই ধরনের ইফেক্টকে কার্যকরী না করবার জন্য? আমাদের বডি কিন্তু কন্টিনিউয়াসলি ডিজেনারেট হচ্ছে, এই ডিজেনারেশনকে রোধ করার জন্যই রিজেনারেশন। আর এই রিজেনারেশনের সবথেকে সহজ উপায় হচ্ছে ডার্ক রুমে 7 to 8 আওয়ার্স কোয়ালিটি স্লিপ এবং সেই সাথে রেস্ট। কাজের মাঝে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা কাজের মাঝে আমরা অবশ্যই 5 মিনিট করে রেস্ট নেব। যদি সময় হয় আমরা একটু দিনের বেলা পাওয়ার ন্যাপ নিতে পারি। এবং সোশ্যাল রেস্টটাও কিন্তু অনেক দরকার। আপনি নিজেকে অনেক প্রেশার স্ট্রেসে রেখে অন্যের কাছে নিজেকে দেখাচ্ছেন আমি খুব ভালো আছি, এটি থেকেও দূর থাকতে হবে, কারণ তাহলে কিন্তু আপনার ডিজেনারেশন বেশি হবে, রিজেনারেশনটা কম হবে। রিজেনারেটিভ মেডিসিন আসলে কত বছর বয়স থেকে আপনারা শুরু করতে পারেন বা শুরু করা উচিত, যেটি সায়েন্স বলে? আসলে রিজেনারেশনের তো আসলে ছোট থেকেই বয়সের কোনো এইজ, কোনো লিমিট বা এজ কোনো ফ্রেম নেই। এখন 12 বছরের একজন টিনেজার বা প্রিটিন যদি তার হেয়ার লস নিয়ে আসে, আমরা কিন্তু তাকে পিআরপি সাজেস্ট করে থাকি। আচ্ছা, তো এটি একটি রিজেনারেটিভ মেডিসিন। এখন কেউ ডায়াবেটিক, তার বয়স হচ্ছে 35 বা 40, তাকেও কিন্তু আমরা যে মেসেনকাইমাল স্টেম সেল দিয়ে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে পারি। আবার কারো 60 ইয়ার্স, তার স্কিনে একটু বলিরেখা তো থাকবেই, ভলিউম লস হবেই, কারণ আমরা জানি যে মেনোপজের পরে প্রথম 5 বছরে 30% কোলাজেন লস হয়, তখন কিন্তু এজিং প্রসেসটা অনেক ফাস্ট হয়। তাদেরকেও আমরা রিজেনারেটিভ মেডিসিনে প্ল্যাটিলেট রিচ ফাইব্রিন, বায়ো স্টিমুলেটর যে অন্যান্য রিজেনারেটিভ মেডিসিনগুলো আছে, পিডিআরএন আছে, এক্সোজোম আছে, যেটা সেল টু সেল মেসেঞ্জার হিসেবে কাজ করে, এই ট্রিটমেন্টগুলো প্রোভাইড করতে পারি। আসলে এটি এক একজনের কনসার্ন, তার বয়স এবং তার বডির কী ধরনের ক্যাপাসিটি আছে, তার বডির হিলিং পাওয়ারটা কীরকম, এভাবেই আমরা অ্যানালাইসিস করে ইন্ডিভিজুয়ালি আপনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন। অসংখ্য ধন্যবাদ। আমরা আরও বিস্তারিত আপনার কাছ থেকে ত্বকের বা চুলের ট্রিটমেন্ট সম্পর্কে আরও জানার চেষ্টা করব। তবে এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ। এটি যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে। অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না, বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ। ত্বকের নানান কমপ্লিকেশন দেখতে যেরকম ভালো লাগে না, ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে। স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে, ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে। এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা। খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে। কি রাখবেন এই খাদ্য তালিকায়?
খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার। ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে। এছাড়া ভিটামিন সি, যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য। এই ভিটামিন এ, ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি, যেরকম ধরনের একটা ফ্রুটস বোল। একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করবো যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন, ফ্রুট বোল বা ফ্রুট বাস্কেট, এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে। একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা 3-4টা ফল খেয়ে ফেলি। এই 3-4টা ফল না খেয়ে 3 রকমের ফল নিয়ে 3-4 জন খাবারটা খেতে পারি আমরা। এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ। এবার আসেন যে আমরা ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায়, যেমন আমলকি, মালটা, তারপর পেয়ারা, এখন আমরা পাওয়া যাচ্ছে। এই আমরার সিজনে কিন্তু আমরাতে প্রচুর ভিটামিন সি আছে। এই ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে। সবচেয়ে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার। যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশন কিন্তু কোনোভাবেই কারেকশন হবে না। সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল, সবসময় থাকে নারিশড, এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি। এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে। সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন নাটস। যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন, সেটা যদি কাঠবাদাম হয় আরও ভালো। 3-4টা কাঠবাদামও যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলে পুরো খোসা সহই খেয়ে ফেলতে পারেন। অথবা অনেকে খোসাটা পছন্দ করে না, ফেলে দিয়েও খেতে পারেন। তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স, ফাইবার এগুলো পেয়ে যাবেন। তার সাথে পাচ্ছেন প্রোটিন, ভিটামিন ই, যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে। সকালে কী খাবেন বা বিকেলে কী খাবেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনার খাদ্য তালিকায় সারাদিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কিনা। আমরা দেখা যায় বাঙালি মানুষ 3 বেলা খাবার খাই। শুধু 3 বেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি 2 বারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন। পুরো খাবারের সাথে ধরুন সকালেই আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান, লাইক 11:30 12টায়, ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন। এই ট্রান্স ফ্যাটগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি। ব্রাইট স্কিনটাকেও নষ্ট করে, অ্যাকনি তৈরি করে, আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না। তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান, যেরকম ফ্রুটস বা সালাদ, রাখতে পারেন স্যুপ, এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে।